আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রিদ ফারিহার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিদকে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিহার বেশ মজা লাগছে। মিস্টার রিদ, অফিসে আসেন কেন? গল্প করতে? সরি ম্যাম, আসলে বাকিটা বলার আগে ফারিহা চেঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ মিস্টার রিদ। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি আপনার আগের কাজের রিপোর্ট দেখেছি। 3 বছর ধরে আপনি কি কোনো কাজ শেখেননি? আব্বু আপনাদের মতো ইউজলেস স্টাফ কেন রেখেছে একমাত্র সে জানে। হোয়াট এভার, এখন থেকে আপনাদের কাজের উপর ডিপেন্ড করে আপনাদের স্যালারি পাবেন। অলরেডি বাকিদের এটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনি বাকি ছিলেন তাই আপনাকে জানিয়ে দেওয়া হলো। আর একটা কথা, এই মাসে আপনার অর্ধেক স্যালারি কেটে নেওয়া হলো আপনার অদক্ষ কাজের জন্য। আশা করব এরপর থেকে মন দিয়ে কাজ করবেন। নাও গেট লস্ট। রাগে হৃদের পুরো শরীর জ্বলে যাচ্ছে। 3 বছর কাজ করছে এই কোম্পানিতে, কখনো কেউ হৃদের ভুল ধরতে পারেনি, আর আজ একদিনে সেই মেয়েটা ওর ভুল ধরছে। হৃদ রাগে নিজের ডেস্কে গিয়ে ফাইলগুলো ছুঁড়ে মারে। অফিসে বাকি স্টাফ হৃদের হাব ভাব দেখে বুঝতে পারছে নতুন বস বেশ ভালো করে ঝাড় দিয়েছে হৃদকে। তবে এখন নতুন বসের সামনে নিজেদের এক্সপ্রেশন ঠিক রাখার জন্য কাজ করতে লাগলো। দুপুরের পর থেকে রিয়ানা বেগমের কোমরের ব্যথা হঠাৎ করে আরো বেড়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে প্রিয়ন্তীকে ডেকে কোমরে মলম বা গরম তেল মালিশ করে দেওয়ার কথা বলতে প্রিয়ন্তী স্পষ্ট জানিয়ে দেয় সে কোমরে মলম বা তেল লাগিয়ে দিতে পারবে না, তার বন্ধুদের সাথে আজ ঘুরতে যাবে। রিয়ানা বেগম প্রিয়ন্তীর কথা শুনে ভীষণ নিরাশ হল। প্রিয়ন্তী সাজগোজ করে বেরিয়ে গেল। রিয়ানা বেগম এখন মনের অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছে। আজ মন থাকলে হয়তো এতটা ভোগান্তি পোহাতে হতো না। রিয়ানা বেগম নিজে কষ্ট করে বিছানা থেকে ড্রয়ার থেকে মলমটা বের করে নিজে নিজে কোমরে লাগাতে লাগল। হৃদ বাড়ি ফিরে এসে বাড়ি খালি দেখে রিয়ানা বেগমের রুমে এসে দেখে রিয়ানা বেগম একা একা নিজে কোমরে মলম দেওয়ার চেষ্টা করছে। হৃদ দ্রুত তার মায়ের হাত থেকে মলমটা নিয়ে বলল, মা তুমি শুয়ে পড়ো, আমি মলমটা মালিশ করে দিচ্ছি। রিয়ানা বেগম তার ছেলের কথা শুনে চোখে পানি এসে গেল। বাবু আমি ঠিক আছি, তুই অফিস থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়, আমি তোকে চা নাস্তা দিচ্ছি। কিন্তু তোমার কোমরে এখন আর ব্যথা নেই, তুই রুমে যা। হৃদ রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। রিয়ানা বেগম ধীরে ধীরে চা আর বিস্কুট নিয়ে হৃদের রুমে ঢুকে অবাক হয়ে যায়। পুরো রুম অগোছালো, এখানে ওখানে কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। চা বিস্কুট টেবিলের উপর রেখে কাপড় গোছাতে লাগলো রিয়ানা বেগম। আজমির, আবিদের কোনো খবর পেয়েছিস? জি আব্বু, আবিদ নীরবের মামুর বাড়িতে মনকে নিয়ে আছে। মনের কথা শুনে আফজাল সাহেব প্রচন্ড রেগে বলতে লাগলেন, আজমির, আবিদের কোনো খবর পেয়েছিস? জি আব্বু, আবিদ নীরবের মামুর বাড়িতে মনকে নিয়ে আছে। মনের কথা শুনে আফজাল সাহেব প্রচন্ড রেগে বলতে লাগলেন, মেয়েটার মাকে খবর দে আজমির। ওই মহিলাকে একবার একটু ভালো করে শাসাতে হবে, তাহলে ওই মহিলা আমাদের অর্ধেক কাজটা করে দিবে। আব্বু তুমি ঠিক বলছো তো? ওই মহিলা পারবে? আজমিরের কথা শুনে আফজাল প্রচন্ড রেগে যায়। তিনি অগ্নি দৃষ্টি দিয়ে আজমিরের দিকে তাকিয়ে বলেন, তোর কি মনে হয় আমি না ভেবে তোকে এত কিছু বলছি? তোর থেকে এই পৃথিবীতে আমি বেশি দেখেছি। কাকে কখন কি কথা বললে তাকে দিয়ে কাজ করানো যাবে সেটা এই আফজাল হোসেন খুব ভালো করেই জানে। সরি আব্বু। এরপর থেকে আমার মুখের উপর কথা বলার সাহস করবে না আজমির। এই সাহস দ্বিতীয়বার করলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। সরি আব্বু, আর হবে না। তোকে যে কাজটা দিয়েছি সেটা কর, যা। আজমির রুম থেকে বের হতে যাবে তার আগে রুমে সামনে থেকে একটা ছায়া সরে গেল। আজমির মনের মাকে খুঁজতে এসে জানতে পারে 1 ঘন্টা আগে আলিয়া বেগম আর মৃন্ময় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আজমির নিরাশ হয়ে ফিরে আসে। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। হৃদ আর তার বাবার মাঝে দ্রুত বেড়ে গেছে। রায়হান আহমেদ হৃদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে রিয়ানা বেগম দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ে। এক কথায় বিছানা নিয়েছে, কিন্তু প্রিয়ন্তীর এতে কিছু যায় আসে বলে মনে হয় না। প্রিয়ন্তী তার নিজের ইচ্ছে মতো লাইফ লিড করতে লাগলো। বন্ধু বান্ধবী, লং ড্রাইভ, হ্যাং আউট, এই সবই চলছে। হৃদ বাধ্য হয়ে একজন কাজের লোক রেখে দেয় যে কিনা বাড়ির সব কাজ করবে। হৃদ তার সন্তানের কথা ভেবে ঘরোয়াভাবে প্রিয়ন্তী আর হৃদের বিয়ের ব্যবস্থা করে। হৃদ অনেকক্ষণ যাবৎ কাজী সাহেবকে নিয়ে বসে আছে, কিন্তু প্রিয়ন্তীর কোনো খোঁজই নেই। হৃদ বিরক্ত হয়ে প্রিয়ন্তীর রুমে এসে দেখে প্রিয়ন্তী শর্ট টপসার টি শার্ট পরে কানে হেডফোন লাগিয়ে বিছানায় পা দুলিয়ে দুলিয়ে গান শুনছে। প্রিয়ন্তীকে অবস্থায় দেখে হৃদের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। একজন প্রেগনেন্ট মহিলা যে এমন ভাবে আচরণ করতে পারে এটা হৃদের জানা ছিল না। প্রচন্ড রেগে যায় হৃদ।
প্রিয়ন্তীর কান থেকে হেডফোন খুলে নিয়ে ছুঁড়ে মারে দূরে। প্রিয়ন্তী হৃদকে দেখে উঠে বসে হৃদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। হেই ব্রো, কি হয়েছে? এত হাইপার হচ্ছে কেন? প্রিয়ন্তী ফ্লোর থেকে হেডফোনটা তুলে নিয়ে কানে দিতে দিতে হৃদ আবার প্রিয়ন্তীর কান থেকে হেডফোনটা নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কেন করছিস এসব? কি করেছি আমি হৃদ ভাইয়া? গা ছাড়া ভাব নিয়ে বলতে লাগলো প্রিয়ন্তী। আজ তোর আর আমার বিয়ে, ভুলে গেছিস তুই? আর এসব কি ড্রেস পরছিস, ভুলে গেছিস তুই প্রেগনেন্ট? প্রেগনেন্ট? কে? আমি? হোয়াটস আ জোক হৃদ ভাইয়া। কথাটা বলে দাঁত বের করে হাসতে লাগলো প্রিয়ন্তী। প্রিয়ন্তীর কথা শুনে হৃদের যেন মাথাটা ঘুরে গেল। কি বলছিস এসব? প্রিয়ন্তী, তুই তো বলেছিলি তুই প্রেগনেন্ট। বলেছিলাম বুঝি? ও হ্যাঁ বলেছিলাম তো, তো ওটা তো মিথ্যে ছিল। মিথ্যা ছিল মানে? মানে এটা খুব সহজ হৃদ ভাইয়া, আমি প্রেগনেন্ট নই। এতদিন আমি তোমাদের সাথে নাটক করেছি, বুঝতে পেরেছো? কি সবটা নাটক ছিল? ইয়েস। আর আমি তোমাকে বিয়ে করছি না, আমি আলভিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। হৃদ প্রিয়ন্তীর কথা সহ্য করতে না পেরে প্রিয়ন্তীকে থাপ্পড় মারে। প্রিয়ন্তী ছিটকে ফ্লোরে পড়ে যায়, তবুও প্রিয়ন্তীর মুখের হাসি মিলিয়ে যায়নি, এখনো হাসি বিদ্যমান। প্রিয়ন্তী উঠে দাঁড়িয়ে হৃদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ভাবছো হৃদ ভাইয়া? আমি মন ভাবির মতো তোমাদের হাতে পুতুল? হ্যাঁ, মোটেও না। আমি মন না, আমি প্রিয়ন্তী। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো হৃদ ভাইয়া। তার জন্য তোকে বিয়ে করতে চেয়েছিলাম আমি। তোর জন্য আমি মনকে কখনো মেনে নেইনি। শারীরিক মানসিক সব রকম অত্যাচার করেছি ওর ওপর। কার জন্য করেছি? শুধুমাত্র তোর জন্য। চুপ, একদম চুপ। মিথ্যে বলা একদম চেষ্টা করবে না। তুমি কখনো আমার জন্য এমনটা করোনি। তুমি করেছো তোমাদের নিজেদের স্বার্থের জন্য। মোটা অঙ্কের টাকা না পাওয়ায় এমনটা করছো তুমি। বাট আই লাভ ইউ প্রিয়ন্তী। নো নো হৃদ ভাইয়া, তুমি আমাকে ভালোবাসোনি, ভালোবেসেছো আমার শরীরটাকে। প্রিয়ন্তী, জোরে চিৎকার করে উঠল হৃদ। ডোন্ট শাউট হৃদ ভাইয়া। আমি আপনার ছোট্টটি নেই যে ধমক দিয়ে আমাকে কাজ করাবে। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমাকে দিয়ে আর তুমি পুতুল খেলা খেলতে পারবে না হৃদ ভাইয়া। যাও, কাজে কি ফিরে যেতে বলো। তোমার আর আমার বিয়েটা হচ্ছে না। হৃদ রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বাইরে যেতে নিলে প্রিয়ন্তী পেছন থেকে হৃদকে বলে ওঠে, আর একটা কথা হৃদ ভাইয়া, আমি আগামীকাল হোস্টেলে চলে যাব। আমি আশা করব তুমি আমার যাওয়ার পথে কাটা হবে না। হৃদ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। হৃদ যেতে প্রিয়ন্তী দরজা বন্ধ করে দিয়ে ফোন বালিশের পাশ থেকে বের করে দেখে কলে এখনো মানুষটি আছে। প্রিয়ন্তী ভয়ে ভয়ে ফোনটা কানে ধরে হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে বলে উঠল, ওয়েল ডান প্রিয়ন্তী, ওয়েল ডান। আমার সেখানে বলে খুব সুন্দর করে বলেছো। ম্যাম, আমি আপনার কথা মতো হৃদ ভাইয়াকে বিয়ে করিনি। এখন নিশ্চয়ই আপনি ওই ছবিগুলো ডিলিট করে দিবেন। এত তারা কিসের প্রিয়ন্তী? ডিলিট তো করবো ছবিগুলো, কিন্তু তার আগে যে আরো কিছু কাজ করতে হবে তোমাকে। কি কাজ? আমি আপনার সব কাজ করে দেবো, কিন্তু প্লিজ ছবিগুলো ডিলিট করে দিন। আমার কথা মতো কাজ করলে ছবিগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু কাজ না করলে ছবিগুলো লিক হয়ে যাবে। না না, আমি করব, আপনি যা বলবেন আমি তাই করব। গুড, এখন ফ্রেশ হয়ে বাইরে বের হও। বাইরে আলবি তোমাকে পিক করার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে ম্যাম। প্রিয়ন্তী দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে যায়। অন্যদিকে কল ডিসকানেক্ট করে মুখে রহস্যময় হাসি দিয়ে টেবিলের উপর ছোট্ট গোলকটা ঘোরাতে লাগলো অজানা মেয়েটি। দুপুরে খাওয়া দাওয়া করে নীরব, আবিদ, সামির, শামসু গল্প করতে বসে পড়ে। সামিরাকে রুমে ঘুম পাড়িয়ে মুক্তা এসে বসে। সবাই সন্ধ্যা পর্যন্ত গল্প করে সেই ফাঁকে মুন সবার জন্য পাকোড়া আর চা বানিয়ে নিয়ে আসে। চা পাকোড়া এসে গেছে, সবাই ছটপট গরম গরম পাকোড়া খেয়ে নাও। বাহ, আমার নুম্মা দেখছি আমার মনের কথা বুঝে গেছে। এতক্ষণ মনটা চাচা করছিল, আর দেখো মুন্না মা চা আর সাথে পাকোড়া নিয়ে হাজির হয়েছে। তোমার চাটা খাও, বকবক কম করো, নয়তো চাটা ঠান্ডা হয়ে যাবে। এত বোকা না, মুক্তা ভয় পাই তো। কথাটা বলে ফিক করে হেসে দিল। শামসুর মুখে হাসি দেখে মুক্তা রেগে রুমে চলে গেল। তখনই মুন সবার উদ্দেশ্যে বলে উঠলেন, মামা, আপনাদের সাথে কিছু দরকারি কথা বলার ছিল। কি কথা মনুমা? মুনের কথা শুনে আবিদও জিজ্ঞাসা চোখে তাকিয়ে আছে। মামা, আমি অনেক কষ্ট করে অনার্স পাশ করেছি। রেজাল্ট খুব ভালো না হলেও মোটামুটি আমি জব করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, কারো অনুগ্রহ নিয়ে থাকতে চাই না। আমি নিজে কিছু করতে চাই মামা। আমি অসহায় ছিলাম বলে আমার মা ওরকম জঘন্য লোকের সাথে জোর করে বিয়ে দিয়েছিল।
তখন যদি আমার কোনো চাকরি থাকতো, পায়ের নিচের মাটি যদি শক্ত থাকতো, তাহলে হয়তো আমাকে এত দূর আসতে হতো না। হয়তো আমাদের জীবনটা অন্য রকম হতো। হয়তো আমার মতো হাজার হাজার মেয়ে বউদের এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে। মামা, আমি তাদের জন্য কিছু করতে চাই, আর আমার মাকে তার উচিত জবাব দিতে চাই। শামসুয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, মনুমা, আমার কোনো সমস্যা নেই। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে না থেকে নিজের পায়ে দাঁড়ানো। জানি না আবিদ কি বলবে, তবে আমি আমার মতামত তোমাকে জানালাম। তুমি যা ভেবেছো একদম ঠিক ভেবেছো। মামা, আমিও তোমার সাথে একমত। মন যে নিজে কিছু করতে চাইছে এটা জেনে আমার সত্যি খুব ভালো লাগছে। মন, তুমি যেমন কমফোর্টেবল তেমন চাকরি করবে, এতে আমার কোনো সমস্যা নেই। তোমার সব সার্টিফিকেট তোমার কাছে আছে? সব সার্টিফিকেট 1 বছর আগে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ভালো করেছো মা। তোমার কোনো যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। জি মামা। মন চায়ের কাপ নিয়ে রান্নাঘরে রেখে রুমে এসে দেখে আবিদ ওর বিছানায় শুয়ে আছে। এই, তোমার লাজ লজ্জা বলে কি কিছু নেই নাকি? যখন তখন আমার রুমে এসে হামলা করো। কি করবো মনু পাখি, তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্ত থাকতে পারি না, জানোই তো। ঢং। মনু পাখি, ঝটপট বোরকা পরে নাও, আমরা বের হব। কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে মনু পাখি। এখন কথা না বলে রেডি হয়ে নাও। ভাই সাহেব, আমাকে এখানে ডেকেছেন কেন? কারণটা আপনার মেয়ে। ভাই সাহেব, আমাকে এখানে ডেকেছেন কেন? কারণটা আপনার মেয়ে। আমার মেয়ে? অবাক হয়ে আবার প্রশ্ন করল আলিয়া বেগম। হ্যাঁ, আপনার মেয়ে মুন, যে কিনা এখন আমার ছোট ছেলের ঘাড়ে চেপে বসেছে। আবিদের বাবার কথা আলিয়া বেগমের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মন তো তার শ্বশুর বাড়ি, তাহলে আফজাল সাহেব এসব কি বলছে? কি হলো, আপনি কথা বলছেন না কেন? ওহ, বুঝতে পেরেছি, আপনারা মা মেয়ে মিলে প্ল্যান করে আমাদের ছেলেকে ফাঁসিয়েছেন, তাই না? দেখুন ভাই সাহেব, আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। আর মন তো ওর শ্বশুর বাড়ি বরিশাল আছে। আপনি তো দেখছি সত্যি কিছু জানেন না, নাকি না জানার ভান করছেন। আপনি জানেন না কিছুদিন আগে আপনার মেয়ে জামাই ডিভোর্স হয়ে গেছে, আর তারপরে আপনার মেয়েকে ফুসলে আমার ছোট ছেলে আবিদকে বিয়ে করেছে। কি এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না? শুনুন, আপনি জানেন বা না জানেন এটা আমি জানতে চাইনি। আমি শুধু আপনার সাথে একটা ডিল করতে চাই। আলিয়া বেগম এবার একটু নড়ে চড়ে বসলেন ডিলের কথা শুনে। আমি আপনাকে 1 লাখ টাকা দিব, তার বিনিময়ে আমার ছেলের জীবন থেকে আপনার মেয়েকে সরিয়ে আনবেন। 1 লাখ টাকার কথা শুনে আলিয়া বেগমের চোখ দুটো চকচক করে উঠল। আফজাল সাহেব আলিয়া বেগমের মুখের ভাবভঙ্গি দেখে বুঝতে পারলেন তার স্ট্রাপটা কাজে দিয়েছে। কি বলুন, রাজি কিনা? মানে ভাই সাহেব, আপনার কথার অমান্য কি করে করি বলুন? আপনি যা ভালো মনে করেন করুন, আর বলুন আমাকে কি কি করতে হবে। ঠিক আছে, তাহলে শুনুন। আবিদ, আমরা তো বড় রেস্টুরেন্টে কেন এসেছি? ভিতরে ঢুকলে বুঝতে পারবে। এখন কথা না বাড়িয়ে ভিতরে চলো। মুন আবিদের কথা মতো আবিদকে অনুসরণ করে রেস্টুরেন্টে যেতে লাগলো। আবিদ মুনকে নিয়ে 2nd ফ্লোরে উঠে সোজা গিয়ে ডান দিকে গিয়ে দেখেন একটা টেবিলে একজন ছেলে আর মেয়ে বসে আছে। আবিদ ফোন বের করে একটা নাম্বারে কল দিতে মেয়েটার ফোনটা বেজে ওঠে। আবিদ শিওর হয় ওই টেবিলে ওকে যেতে হবে। আবিদ মুনকে নিয়ে মেয়েটির সামনে দাঁড়াতে মেয়েটি বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জানু কেমন আছিস? কত বছর পর তোকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আর তুই এখানে? আরিয়া মুনকে ছেড়ে পাশে বসিয়ে বলতে লাগলো, এত কোশ্চেন একসাথে? আচ্ছা বাদ, তুই বল তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জিজু দাঁড়িয়ে কেন, বসে পড়ুন। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, আয়ান এ হচ্ছে আমার কিউট বান্ধবীর জামাই আবিদ, আর জিজু এ হচ্ছে আয়ান, আমার একমাত্র বর। আয়ান আবিদ দুজনে হ্যান্ডশেক করে নিজেরা পরিচিত হয়ে কথা বলতে লাগলো। আর এদিকে মন অবাক হয়ে ফারিহাকে দেখছে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস তুই? তোকে দেখছি তুই একটু বদলাসনি, কিন্তু বিয়ে করে নিলে আর আমাকে জানালিও না। আমি তোকে বললে তুই কি আসতে পারতি? আর তার যে বড় কথা, আমি যতবার তোকে কল দিয়েছিলাম ওই জানোয়ারটা কল রিসিভ করে আমাকে যা নয় তা বলতো। এটা হয়তো তুই জানতিস না।
মন মাথা নেড়ে না সম্মতি জানায়। তাহলে তুই জানবি কি করে? কিন্তু আবিদের সাথে যোগাযোগ কি করে করলি? ইয়ার, এখন এই যুগ একটা মানুষকে খুঁজে বের করা কোনো ঘটনা নাকি? যাই হোক, তোকে একটা ইন্টারেস্টিং নিউজ দেওয়ার আছে। আমি কি খালামণি হতে চলেছি নাকি? ধুর শালি, এইসব কিছু না। তাহলে কানে কানে বলবো, কানটা এদিকে নিয়ে আয়। মনের কানে কানে ফারিহা কিছু একটা বলতে মনের চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। মন ভাবতে পারেনি ফারিহা সত্যি এমন কিছু করবে। তুই সত্যি এসব করেছিস ফারিহা? অবাক হয়ে আবারও জানতে চাইল মন। ইয়েস বেবি, আমি কলেজ লাইফ থেকে বলে আসছি, সুযোগ পেলে তোর জন্য আমি কিছু না কিছু করব। তখন সুযোগ পাইনি বলতে পারিস, আমার সাধ্য ছিল না। এখন ইনশাল্লাহ যখন সাধ্য হয়েছে আমি তোর পাশে থাকবো, তোকে সাপোর্ট করব। মন কিছু না বলে ফারিহাকে জড়িয়ে ধরে। এই মনের বাচ্চি, একদম ইমোশনাল হওয়ার চেষ্টা করবি না। তার আগে মনের বাচ্চি বলা বন্ধ কর, কারণ আমার এখনো কোনো বাচ্চা হয়নি, বুঝলি? ও মাই গড জিজু, শুনলেন তো? এবার যা করার আপনাকে করতে হবে কিন্তু। এতক্ষণ আয়ান আর আবিদ বসে বসে মন আর ফারিহার কথা শুনছিল। হঠাৎ ফারিহা ওকে উদ্দেশ্য করে বলা কথাটা শুনে আবির দাঁত বের করে বলে উঠল, আমি প্রস্তুত শালি সাহেবা, কিন্তু তোমার বান্ধবী তো আমাকে তার কাছে এলাও করছে না, ইদ্যত পালন করছে বিধায়। কি মন, তুই এইসব মানিস? মানি। আর আমি চাই আমাদের পবিত্র সম্পর্কের উপর কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। এই ইদ্যত পালনে যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে ইদ্যত পালন করাই আমার কোনো আপত্তি নেই। ওকে ফাইন জিজু, আপনাদের যদি কোনো সমস্যা না হয় তো আমাকে একবার ফোন করবেন। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ। একদম শালি সাহেবা। ফারিহা, তোর সাথে আমার কিছু কথা আছে। ওয়েট জিজু, আমি একটু আপনার বউকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ততক্ষণ না হয় আমি মিস্টার আয়ানের সাথে আড্ডা দেই। জান পাখি, আমি জলদি ফিরে আসবো কিন্তু। আয়ান জিজু, আমি আছি তো। আপনার জান পাখিকে দূরে কোথাও নিয়ে যাচ্ছি না। মনের কথার প্রতি উত্তরে মুচকি হাসলো আয়ান। ফারিহা মনকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। এবার বল, কি বলবি? হৃদের বাবাকে কিছু করিস না, উনি ভীষণ ভালো একটা মানুষ। ওই বাড়িতে থাকাকালীন ওই একটা মাত্র ব্যক্তি আমাকে কখনো মারিনি, কটু কথা শোনায়নি। উল্টো বাবা স্নেহ, আদর, ভালোবাসা দিয়েছে। ওকে, ওনাকে লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম, কিন্তু হৃদ, পিয়ন্তি আর তোর এক্স কুটনি জালিম শাশুড়িকে তো আমি ছাড়বো না। তোকে একটা রিকোয়েস্ট করব। থাপ্পড় দিব। হারামির রিকোয়েস্ট বলছিস কেন? ওদের সাথে সাথে আমার মাকেও একটু শাস্তি দিতে পারবি? মনের কথা শুনে ফারিহা বাঁকা হাসলো। বেবি, ওনাকে শাস্তি দেওয়া আমার কাছে কোনো ব্যাপার না, তবে আমি চাই তুই ওনাকে শাস্তি দিবি। আমি? কথা শুনে আটকে উঠল মন। হ্যাঁ, তুই জানি প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। কি করব আমি? মনটাকে শক্ত কর, শত্রুর মোকাবেলা করতে শেখ। যে মা হয়ে নিজের সন্তানের ক্ষতি চায়, এমন মা থাকার থেকে না থাকাই উচিত। আর এখন তুই বিবাহিত, আদিব জিজুর লিগালি ওয়াইফ, তুই ভুলে যাস না। যে বা যারা তোদের আলাদা করতে আসবে, তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে তোকে। জানিস তো, শক্তের ভক্ত নরমের জম। তোকে এখন শক্ত হতে হবে। আর আমার সিক্স সেন্স বলছে, তোর ওই দরজার মা খুব তাড়াতাড়ি তোর জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য আসবে। তখন কি হবে ফারিহা? হায় রে বোকা মেয়ে, এখনো ভয় পাচ্ছিস? তোর এত বছরের কষ্টের নীরব সাক্ষী হয়েছিলাম শুধু আমি নই, আশেপাশে প্রত্যেকটা মানুষ ছিল। কিন্তু এখন তোর দিন পাল্টেছে। তুই আগে সেই মন নেই, বুঝছিস? আর নীরব হয়ে অন্যের দেওয়া কষ্ট, অপমান মাথা পেতে নিবে না, উল্টো তার 10 গুণ কষ্ট, অপমান ফিরিয়ে দিবি। এই যুগে কেউ কারণ নয় মন, সবাই নিজ নিজ স্বার্থ খোঁজে। ইভেন নিঃস্বার্থ ভালোবাসা এখন দেখা যায় না। 2 দিন পর পর ভালোবাসা ঠিক থাকলেও মানুষগুলো পাল্টে যায়। এই সমাজের মানুষগুলো ভীষণ স্বার্থপর রে মন। তারা অন্যের সংসারে ঝামেলা হলে তারা খুব মজা নেয় আর সুযোগ বুঝে বিষ ঢালে। তাই তোকে বলবো, তুই শক্ত হ, মানুষের মুখের উপর কড়া জবাব দিতে শেখ। তোকে নরম নয়, শক্ত হতে হবে, আর নিজের জবাব নিজে দিবি, কথা দে আমায়। ফারিহার কথাগুলো শুনে মন যেন আত্মবিশ্বাস ফিরে পেল। মনে ভীষণ জোর অনুভব করছে মন। কথা দিলাম ফারিহা, আজ থেকে আমি নিজের লড়াই নিজে লড়বো, ভয় পেয়ে পিছু হটবো না।
আর একটা কথা দিচ্ছি, এবার নিজের অধিকার আমি স্বেচ্ছায় এক বিন্দু ছাড় দিব না। নিজের সেলফ রেসপেক্ট কি কাউকে আঘাত করতে দেব না। এই স্পিডটাই তো চেয়েছি বেবি। এখন আর আমার কোনো চিন্তা নেই, আমি ওই দিকটা সামলাছি, তুই এই দিকটা সামলা। বাই দ্য ওয়ে, তুই কি শুধু সংসার করবি, নিজের জন্য কিছু করবি না? নিজের পায়ে দাঁড়াবি না? কাল থেকে চাকরি খুঁজবো। তোকে চাকরি খুঁজতে হবে না, খুলনায় আমাদের কোম্পানির আর একটা শাখা আছে জানিস তো, ওটাই তুই জয়েন করতে পারিস। কিন্তু আমার রেজাল্ট তো। বাকিটা বলতে না দিয়ে ফারিহা বলে উঠল, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তোর বর্তমান ঠিকানাটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দিস, 2 দিনের ভেতর জয়েনিং লেটার পেয়ে যাবি। আর খবরদার থ্যাংক ইউ দেওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর পুষ্টি তুষ্টি করে দিব। পাগল নাকি? আমি চিনি না তো কে চিনে? আচ্ছা চল, অনেকটা সময় হয়ে গেল, দেখি বাকি দুজন কি করছে। চল। ফারিহা মন ফিরে এসে দেখে ওরা খাবার অলরেডি অর্ডার করে গেছে। তো আপনাদের কথা শেষ হলো তাহলে? আবিদ, আমি তো ভাবছিলাম আজ পুরো রাতটাই এরা 2 বান্ধবী কথা বলতে বলতে শেষ করে দিবে। কেন, তোমাদের কি হিংসে হয়? আমাদের মতো হতে চাও তাহলে 7 আপ খাও। আজ তোমার হচ্ছে জান পাখি। থ্রেট করছো? ওকে, আজই আমি বাপের বাড়ি চলে যাব। এই না 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 না, আমি তোমাকে ট্রেড করতে পারি বলো জান পাখি। বাড়িতে চলো আজ, তারপর তোমাকে দেখছি আমি। ফারিহা, একদম আমার জিজুকে ভয় দেখাবি না, খবরদার। হাসতে হাসতে বলল মন। মনের মুখে হাসি দেখে আবিদের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আবিদ তো মনের মুখের হাসি দেখার জন্য এই সারপ্রাইজের আয়োজন করেছে, তবে ফারিহাকে বিশেষভাবে অনুরোধ করা লাগেনি, একবার বলতে রাজি হয়ে গেছে। হয়েছে, এখন জিজু চামচাগিরি রেখে খেয়ে নে, রাত 10টা বেজে গেছে অলরেডি। ও গড, এত রাত হয়ে গেল কখন? প্রবলেম নেই জিজু, আমরা আপনাদের ড্রপ করে দেব, সো চিল। ওকে। মন, আবিদ, ফারিহা, আয়ান ডিনার করে মন আবিদকে বাসায় ড্রপ করে দিয়ে চলে যায়। অন্যদিকে প্রিয়ন্তী ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কিছু আগে হৃদ জানোয়ারের মতো মেরেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর অবচেতন মুখটার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে হৃদ। এই মুখটাকে একসময় ভীষণ ভালোবাসত হৃদ, আর আজ এই মুখটাকে দেখলে হৃদের ঘৃণা লাগছে। আজ বুঝতে পারছি মুখে কষ্ট দিয়ে কতটা ভুল করেছে হৃদ। রাগে ঘৃণায় পানির জগ নিয়ে পুরো পানিটা প্রিয়ন্তীর মুখে ছুড়ে মারে। অন্যদিকে প্রিয়ন্তী ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কিছুদিন আগে হৃদ জানোয়ারের মতো মেরেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর অবচেতন মুখটার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে হৃদ। এই মুখটাকে একসময় ভীষণ ভালোবাসত হৃদ, আর আজ এই মুখটাকে দেখলে হৃদের ঘৃণা লাগছে। আজ বুঝতে পারছে মনকে কষ্ট দিয়ে কতটা ভুল করেছে হৃদ। রাগে ঘৃণায় পানির জগ নিয়ে পুরো পানিটা প্রিয়ন্তীর মুখে ছুঁড়ে মারে। প্রিয়ন্তী চোখ মেলে টিপ টিপ করে তাকিয়ে হৃদকে দেখছে। অসম্ভব রেগে আছে হৃদ, চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে আছে। প্রিয়ন্তী উঠে বসতে হৃদ প্রিয়ন্তীর চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলে উঠল, শুধুমাত্র তোর জন্য আমি সব হারালাম, এখন অন্য ছেলেদের সাথে লস্ট টাইম করছিস, চরিত্রহীনা মেয়ে। হৃদের মুখে চরিত্র নিয়ে কথা বলতে প্রিয়ন্তী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। শরীরের সব শক্তি দিয়ে হৃদকে ধাক্কা মারে প্রিয়ন্তী। হৃদ আচমকা ধাক্কার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কয়েক পা পিছিয়ে যায় হৃদ। তখনই প্রিয়ন্তী দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোমার সাহস কি করে আমাকে চরিত্রহীন বলার? আমাকে চরিত্রহীন কে বানিয়েছে হৃদ? কে বানিয়েছে? তুমি বানিয়েছো আমাকে চরিত্রহীন। তুমি কি চরিত্রবান? আমি যদি চরিত্রহীন হই তাহলে তুমিও চরিত্রহীন। বউ থাকতে কাজিনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে কে তুলেছিল? আমি না তুমি? তুমি আমাকে বাধ্য করেছো তোমার সাথে সম্পর্কে জড়াতে, আমি চাইনি। আর কি বললে? আমার জন্য তুমি সব হারিয়েছো। ভুল বললে। তোমার জন্য আমি সব হারিয়েছি। আমার মাতৃত্বকে নিজের হাতে খুন করেছি, অ্যাভয়েড করতে বাধ্য করেছো তুমি। আর এখন কি বলছো? আমার জন্য তোমার সব শেষ হয়ে গেছে। হৃদ প্রিয়ন্তীর কথা শুনে চুপ হয়ে যায়, কারণ প্রিয়ন্তীর প্রত্যেকটা কথা সত্যি। হৃদ চেয়ারে একটা লাথি মেরে রুম থেকে বেরিয়ে যায়। হৃদ চলে যেতে কান্নায় ভেঙে পড়ে প্রিয়ন্তী। শরীরের ব্যথায় প্রিয়ন্তী হাঁটতেও পারছে না। কোনোভাবে প্রিয়ন্তী বিছানায় বসে সাইড টেবিল থেকে পেইন কিলার বের করে খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। হৃদ ড্রয়িং রুম থেকে রান্নাঘরে যায় পানি খাওয়ার জন্য। হৃদ পানির গ্লাস হাতে নিতে হঠাৎ হৃদের হাত থেকে গ্লাসটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। হৃদ পাশে তাকিয়ে দেখে রায়হান আহমেদ দাঁড়িয়ে আছে রক্ত চক্ষু নিয়ে। মেয়েটাকে জানার মতো মেরে এখানে এসেছো পানি খেতে? হ্যাঁ, চিৎকার করে বলতে লাগলো হৃদের বাবা। হৃদ তার বাবাকে ভয় পায় বিধায় কোনো শব্দ করে না, চুপ করে থাকে। হৃদের স্তব্ধতা রায়হান আহমেদের যেন সহ্য হচ্ছে না। আর এই ছেলের জন্য মনের মতো লক্ষ্মী মেয়েকে এ বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আর এখন প্রিয়ন্তী
প্রিয়ন্তীকে রায়হান আহমেদ সহ্য করতে না পারলেও মেয়েটাকে ছোটবেলা থেকে দেখে আসছে। প্রিয়ন্তীকে মেয়ের মতোই দেখে, কিন্তু যখন তাকে নিজের ছেলে মেয়েটার সাথে নোংরামি শুরু করে তখন তিনি থামাতে চেয়েও পারেনি। শুধুমাত্র হৃদের মা রিয়ানা বেগমের জন্য ছেলেটাকে লাই দিয়ে নষ্ট করে ফেলেছে। হৃদ, তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি প্রিয়ন্তীর গায়ে হাত দিবে না তুমি, আর না রুমে যাবে ওর সাথে কথা বলবে, কথাটা যেন মনে থাকে। কথাটা বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। হৃদ পানি না খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। 2 দিন পর শামসু হকের বাড়ি মুনের নামে চিঠি এসেছে। চিঠি পড়ে মুনের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। আবিদকে দেখাতে আবিদ বুঝতে পারলো এটা কার কাজ। কংগ্রাচুলেশনস মনোবাকি, তুমি চাকরি পেয়ে গেছো। দাঁড়াও সবাইকে খুশির খবরটা দেই। আবিদ মামা মামি সামির নীরবকে চাকরির খবরটা দিতে সবাই খুব খুশি হয়। মুক্তা বেগম দ্রুত রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টি মুখ করায়। দেখছো মা, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করেছে। হ্যাঁ, এই খুশিতে আজ ভালো মন্দ খাওয়া যাক, কি বলো মুক্তা? এই শুরু হয়ে গেল তোমার খাওয়ার বায়না, তাই না? চল মা, রান্নাঘরে যাই। আজ তোর চাকরি পাওয়ার খুশিতে বিরিয়ানি রান্না করব। মুক্তা বেগম আর মুন রান্নাঘরের দিকে যেতে নিলে কারোর গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে আলিয়া বেগম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মুনের দিকে। আলিয়া বেগমকে দেখে মুনের ভয়ে হাত পা কাঁপতে লাগলো, কিন্তু পরক্ষণে ফারিহার কথাগুলো মনে পড়তে মুনের চোখ মুখ স্বাভাবিক হয়ে গেল। আলিয়া বেগম মুনের দিকে তেড়ে আসতে নিলে মুন বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে পড়ুন আলিয়া বেগম, আর এক পাও আমার দিকে এগোনোর সাহস করবেন না। মুনের কথা শুনে ওখানে দাঁড়িয়ে পড়ে আলিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মুনের দিকে। কি চান আপনি? বাহ, এই কদিনে দেখছি তোর মুখে খুব বলি ফুটেছে, খা মা। মুখ সংযত করে কথা বলুন খালা। আবিদ প্লিজ, আজ তুমি আমার আর ওই মহিলার মধ্যে কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। মুনের কথা শুনে আবিদ সম্মতি জানিয়ে চুপ করে রইল। এবার আপনি বলুন, আপনি কেন এখানে এসেছেন? তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। আর আমি সবটা জেনেছি তোর আর জামাইয়ের ডিভোর্সের কথা। আপনাকে এখানে দেখেই বুঝতে পারছি আপনি সবটা জেনে গেছেন, বাট তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি এখন বিবাহিত। এই যে আমার স্বামী আবিদ। মুনকে নির্দ্বিধায় কথা বলতে দেখে আলিয়া বেগম ভেতরে ভেতরে ফুঁসতে লাগলো। আলিয়া বেগমের ইচ্ছে করছে এখনই মুনের চুলের মুঠি ধরে কয়েক ঘা দিতে, কিন্তু আফজাল সাহেবের কথা মতো কাজ করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে তাকে। মুন্মা, আবিদ তোদের সম্পর্ক মেনে নিবে না কখনো। এখনো সময় আছে, ফিরে আয় আমার কাছে। কোনোদিন না, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। এরপরও যদি আপনি আমাকে জোর করেন তাহলে আমি আপনার নামে থানায় অভিযোগ করতে বাধ্য হব। মুনের কথা শুনে আলিয়া বেগম আর রাগ চেপে রাখতে পারলেন না, নিজের আসল চরিত্রে ফিরে এলেন। জানোয়ার, তোরে আজ আমি মাইরা ফেলবো। তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? হ্যাঁ, আমি তোর মা ভুলে গেছিস? তোর মনে হয় আগের মায়ের কথাগুলো মনে নাই, তাই না? আর তোর বাপের মতোই দেখছি হইছস। তোর বাপে যেমন বাইরে আর একটা বিয়ে করছে, ঠিক তেমনই তুইও করছিস। অলক্ষী মাইয়া, তোর জন্য আমার কত টাকা লস হয়েছে জানিস? আজ তুই আমার সাথে ফিরে যাবি, নইলে তোরে আজ আমি এখানে মেরে পুঁতে রাখবো। সে সাহস দ্বিতীয়বার করতে যাবেন না আলিয়া বেগম। আর কে মা আপনি? আপনি আমার কেউ হন না। আমার কাছে অনেক আগেই মারা গেছেন। আর কি বললেন? আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, তাই তো? আমি বলবো বেশ করেছে। আপনার মতো স্ত্রী যার আছে সে কখনো সুখী হতে পারে না। আমার বাবাও পারেনি, তাই সে দ্বিতীয় বিয়ে করেছে। কি এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন। বলতে বলতে আলিয়া বেগম মুনের দিকে তেড়ে যেতে নীরব, সামির আর আবিদ সামনে দাঁড়িয়ে পড়ে। আর অন্যদিকে শামসু হক আর তার স্ত্রী মুক্তা বেগম হাঁ করে তাকিয়ে মা মেয়ের কথোপকথন শুনছে। এই সর আমার সামনে থেকে, আর ওই মাইয়ারে আমি মাইরা ফেলবো। আমার মুখের উপর কথা কয়, তর্ক করে এত সাহস হয়ে গেছে ওর? বিশ্রী বিশ্রী গালি গালাজ করতে লাগলো মুনকে। মুন, আবিদ, নীরব, সামিরকে সামনে থেকে সরিয়ে দিয়ে আলিয়া বেগমের মুখোমুখি দাঁড়ায়। কি করবেন আপনি? মারবেন? গায়ে হাত দিয়ে দেখুন, আমার স্বামী দেবর আপনাকে জ্যান্ত এখান থেকে ফিরে যেতে দেবে না। মুনের কথা শুনে আবিদ, নীরব, সামিরের মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল আলিয়া বেগম। এরা তিনজন এমন অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে যেন পারলে এক্ষুনি ওকে শেষ করে দিবে। আলিয়া বেগম একটু ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। কাজটা ভালো করলি না মন, এর শাস্তি তোকে পেতে হবে। কথাটা বলে আর না দাঁড়িয়ে দ্রুত চলে গেল আলিয়া বেগম। এদিকে নীরব, আবিদ দুজনে এখনো মনের দিকে তাকিয়ে আছে।
এই প্রথম নিজের জন্য লড়তে দেখলো মন। দুজনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মন ভ্রু কুচকে বলে উঠল, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা দুজন? একটা কথা বলো মনো পাখি, তোমার ভিতর এত সাহস কে সাপ্লাই করলো? মন মুচকে হেসে বলল, ফারিহা। বাহ, তাহলে তো শালি সাহেবাকে একটা থ্যাঙ্কস জানাতে হয় আমার মিনি বিড়াল বউকে বাকিনি বানিয়ে দেওয়ার জন্য। থুর, আমি রান্নাঘরে গেলাম। মামি চলুন আমরা রান্নাঘরে যাই। চল। মন যেতেই নীরব বলে উঠল, দেখলি আবিদ বনু, আগে থেকে কতটা সাহস হয়ে গেছে। সব ক্রেডিট ফারিহার। কে রে ফারিহা? আচ্ছা, মেয়েটাকে সিঙ্গেল আছে? থাকলে ফোন নাম্বারটা দে আমাকে। সানজু জানে তুই অন্য মেয়ের নাম্বার চাইছিস আমার কাছে? এই না না প্লিজ, ওকে বলিস না, তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আর একটা কথা, ফারিহা সিঙ্গেল নয়, মিঙ্গেল। ওর হাজবেন্ডের নাম আয়ান। হেই দিল টুক গিয়ে। বুকে হাত দিয়ে বেচারা টাইপ মুখ করে বলল নীরব। সকাল থেকে ফারিহা রিদকে খাটিয়ে যাচ্ছে। রিদ দাঁতে দাঁত চেপে সব কাজ করে যাচ্ছে। দুপুরে লাঞ্চ করার টাইম পর্যন্ত দেয়নি, সবাই লাঞ্চ করে কাজ শুরু করে দেয়। ফারিহা নিজের কেবিনে আয়ানকে নিয়ে লাঞ্চ করে গল্প করছে আর ল্যাপটপে রিদের উপর নজর রাখছে রিদ ঠিকমতো কাজ করছে কিনা। যখনই রিদ কোনো ভুল করছে তখনই ফারিহা রিদকে কেবিনে ডেকে ইচ্ছে মতো ঝেড়ে দিচ্ছে। বাইরের লোকের সামনে বারবার অপমানিত হয়ে রাগে দুঃখে চোখ থেকে পানি বেরিয়ে গেল। ঘরে বাইরে সব জায়গায় অশান্তি। রিদের ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। অফিস শেষ করে বাড়িতে ফিরে দেখে বাড়িতে অচেনা লোকজন। রিদ ভেতরে ঢুকতে রায়হান আহমেদ সবাইকে বলে উঠল, এই যে আমার ছেলে রিদ আর প্রিয়ন্তীর বড় ভাই রিদ, এনারা প্রিয়ন্তীকে দেখতে এসেছে। প্রিয়ন্তীর পছন্দে আজ এঙ্গেজমেন্ট করে রাখবে। প্রিয়ন্তীর বিয়ের কথা শুনে হৃদের মাথা যেন ধূপ করে জ্বলে উঠল। প্রিয়ন্তী কি বিয়ের জন্য রাজি বাবা? প্রিয়ন্তীর অনুমতি নিয়ে ওকে আসতে বলেছি, আর প্রিয়ন্তীর পছন্দের ছেলের সাথে বিয়েটা ঠিক করেছি রিদ। রিদ আর কিছু শোনার প্রয়োজন বোধ করল না, দ্রুত পায়ে হেঁটে গেল প্রিয়ন্তীর রুমে। রুমে ঢুকে রিদ ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। প্রিয়ন্তী কি? প্রিয়ন্তীর অনুমতি নিয়ে ওদের আসতে বলেছি, আর প্রিয়ন্তীর পছন্দের ছেলের সাথে বিয়েটা ঠিক করেছি রিদ। রিদ আর কিছু শোনার প্রয়োজন করল না, দ্রুত পায়ে হেঁটে গেল প্রিয়ন্তীর রুমে। রুমে ঢুকে রিদ ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা লাগানোর শব্দ পেয়ে প্রিয়ন্তী তাকিয়ে রিদকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে রিদকে এভাবে প্রিয়ন্তীর রুমে ঢুকতে দেখে আশার লোকজনের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে। রায়হান আহমেদ তার ছেলের কাণ্ডে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ওদিকে রিদ প্রিয়ন্তীর দিকে এগোতে এগোতে কোমরের বেল্ট খুলতে খুলতে রিদ বলতে লাগলো, খুব শখ না তোর বিয়ে করার, তাই না? আজ আমি তোর বিয়ের শখ মিটিয়ে দিব। রিদ বেল্ট খুলে প্রিয়ন্তীকে মারতে লাগলো। প্রিয়ন্তী রিদকে কিছু বলতে না, মার খেয়ে কেঁদে যাচ্ছে। ফর্সা শরীরে বেল্টের দাগে স্পষ্ট ফুটে আছে। হৃদের মাথায় কাজ করছে না, অফিসের বসের যন্ত্রণা, অন্যদিকে মনের স্মৃতি হৃদকে কুরে কুরে খাচ্ছে। আর এখন প্রিয়ন্তী, সব মিলিয়ে হৃদের নিজেকে পাগল পাগল মনে করছে। দরজায় বারবার করা আঘাত আর রায়হান আহমেদের গলা পেয়ে প্রিয়ন্তী দৌড়ে দরজা খুলে দেয়। হুড়মুড় করে রায়হান আহমেদ আর রিয়ানা বেগম রুমের ভেতর ঢুকে পড়ে। দুজনে প্রিয়ন্তীর এই করুণ অবস্থা দেখে রায়হান আহমেদের প্রচন্ড খারাপ লাগছে, আর রিয়ানা বেগম প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে আছে। আজ রিয়ানা বেগমের মনের কথা বড্ড মনে পড়ছে। আজ প্রিয়ন্তীকে যেভাবে মেরেছে ঠিক একইভাবে মনকেও সে আর ছেলে এভাবে মারত। রিদ, তোমার সাহস হলো কি করে প্রিয়ন্তীর গায়ে হাত তোলার? তার আগে প্রিয়ন্তীর কাছে জানতে চাও ওর সাহস কি করে হয় বিয়ের জন্য রাজি হয়ে যাওয়ার? কেন এত সাহস? যে এর কি আছে, বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করবে, এতে তোমার সমস্যা কোথায় রিদ? সব সমস্যা আমার, বুঝতে পেরেছি বাবা। কারণটা হলো এই মেয়েটার জন্য আমি আমার সাজানো সংসার ভেঙে চুরে শেষ করেছি, মনকে হারিয়ে ফেলেছি। আর এখন ওর বিয়ে করে সুখ হবে আর আমি ঘুমড়ে ঘুমড়ে মরবো, তা কখনোই হয় না। ওকে তো ঘুমড়ে মরতে হবে, চলতে হবে আমারই মতো, বুঝতে পেরেছি তোমরা? চিৎকার করে বলতে লাগলো রিদ। না বাবু, তুই যা বলছিস ভুল বলছিস। সব দোষ আমার, সব ভুল আমার। বাবু, দয়া করে মেয়েটাকে আর কষ্ট দিস না। ঠিক বলেছ, সব দোষ তোমার মা, তোমার জন্য আমি সব হারিয়েছি। প্রিয়ন্তী আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। চুপ করো তোমরা সবাই। কি ভেবেছো আমি তোমাদের হাতের পুতুল যে যেভাবে পারছো আমাকে আঙুলে নাচিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি কি মানুষ না? সেই ছোটবেলা থেকে তোমরা দুজনে আমাকে ব্যবহার করে এসেছো, শেষ পর্যন্ত আমার দুটো সন্তানকে খুন করতে পর্যন্ত বাধ্য করেছে তোমাদের ছেলে। আর আজ যখন আমি এই নরক থেকে বের হতে চাচ্ছি, বাঁচতে চাইছি, তখন আবারও তোমাদের সমস্যা। আমিও মানুষ রিদ, আমি কোনো জড় বস্তু না যে যেভাবে পারবে আমাকে ব্যবহার করে যাবে। আমারও ইচ্ছে হয় সংসার করার, মা ডাক শোনার,
কিন্তু তা তুমি হতে দিচ্ছ না কেন রিদ? কেন? কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে বলতে প্রিয়ন্তী জ্ঞান হারিয়ে ফেলে। আর আজ প্রিয়ন্তীর কথা শুনে রায়হান আহমেদ যেন তার ভাষা হারিয়ে ফেলেছে। তার ছেলে এত জঘন্য এটা তার জানা ছিল না। তিনি চুপচাপ প্রিয়ন্তীকে কোনো রকম ধরে বিছানায় শুয়ে দিয়ে ডক্টরকে কল করে আসতে বলে। রায়হান ভাই, প্রিয়ন্তীর মায়ের এই অবস্থা হলো কি করে? এক জানোয়ারের জন্য বড় ভাই, তুমি দ্রুত মেয়েটাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করো। আমি একটা ইনজেকশন পুশ করে দিয়েছি, প্রিয়ন্তীর মা কিছুক্ষণ ঘুমাবে। আর প্রেসক্রিপশন দিলাম, ওষুধগুলো আনিয়ে নেবেন আর নিয়ম লিখে দিয়েছি, নিয়ম অনুযায়ী খাইয়ে দেবেন। প্রেসক্রিপশনটা রায়হান আহমেদের হাতে দিয়ে ডক্টর চলে যেতে তিনি ঔষধ আনতে বেরিয়ে গেলেন। তখনই হৃদ প্রিয়ন্তীর রুমে চুপি সারে ঢুকলো। নিঃশব্দে প্রিয়ন্তীর মাথার কাছে দাঁড়িয়ে প্রিয়ন্তীকে দেখছে। খুব গিল্টি ফিল করছে হৃদ। এভাবে প্রিয়ন্তীকে মারা দিয়ে তার উচিত হয়নি, এটা বেশ বুঝতে পারছে। আজ প্রিয়ন্তীর প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনেছে হৃদ। এর আগে শুনেছিল কিন্তু গায়ে মাখিনি। বাট আজ বুঝতে পারছে কত বড় অন্যায় করছে সে প্রিয়ন্তীর উপর। না, শুধু প্রিয়ন্তীর উপর নয়, মনের উপরে। একই সাথে দুটো মেয়ের জীবন নিয়ে খেলেছে সে। প্রিয়ন্তীকে স্পর্শ করার সাহস হৃদ করতে পারবে না। দুফোঁটা চোখের পানি ফেলে বেরিয়ে গেল রুম থেকে। আর এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। প্রিয়ন্তী এখন পুরো সুস্থ। রায়হান আহমেদ প্রিয়ন্তীর অনুমতি নিয়ে আবারও প্রিয়ন্তীর জন্য ছেলে দেখতে লাগলো। কিন্তু এবার আর হৃদ কোনো শব্দ করেনি, না কোনো অশান্তি করেছে। আজ প্রিয়ন্তীকে ছেলে পক্ষ দেখতে এসে প্রিয়ন্তীকে রিং পরিয়ে দিয়ে গেছে। ছেলে পক্ষ চলে যেতে রায়হান আহমেদ রিয়ানা বেগমকে দেখে কিছু পেপারস এগিয়ে দিল। এগুলো কিসের কাগজ হৃদের বাপ? ডিভোর্স পেপার রিয়ানা, কথায় না বাড়িয়ে ঝটপট সাইন করে দাও, বাইরে আমার উকিল দাঁড়িয়ে আছে। রিয়ানা বেগম ধূপ করে সোফায় বসে পড়লেন। রিয়ানা বেগমের মাথায় যেন পুরো পৃথিবী ঘুরছে। রিয়ানা বেগমের মনে হচ্ছে তিনি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবেন। এদিকে হৃদ এখনো তার বাবার দিকে তাকিয়ে আছে। হৃদ বিশ্বাস করতে পারছে না তার বাবা এমন কিছু করবে। হৃদ কিছু বলতে যাবে, তখনই রায়হান আহমেদ ইশারায় থামিয়ে দেন। মুন অফিস থেকে ফিরে এসে দেখে আবির ওর বিছানায় শুয়ে আছে। মুন মুচকি হেসে ব্যাগ ফাইলগুলো ড্রয়ারে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবিদ রুমের কোথাও। তার 2 মিনিট পর দেখে আবিদ 2 কাপ চা আর স্ন্যাক্স নিয়ে হাজির। মনে পাখি, ঝটপট চা আর স্ন্যাক্স খেয়ে নাও, তারপর তোমার অফিসের গল্প শুনবো। তা না হয় গল্প তোমায় শোনাবো, তার আগে তুমি বলো আজ সারাদিনে মাত্র 2 বার কেন কল দিলে আমায়? আবিদ মুনকে কোলে বসিয়ে গলায় ঠোঁটের স্পর্শ দিয়ে বলে উঠল। ক্ষমা করো মনে পাখি, আজ দোকানে প্রচুর ভিড় ছিল, তার উপর বলতে গিয়ে থেমে যায় আবিদ। কি হলো, কথাটা শেষ করো। মানে কি? কথাটা বলার পর মনের টনক নড়ে উঠল। সাথে সাথে আবিরের দিকে ঘুরে তাকায় মন। সত্যি করে বলো আবিদ, আজ কি হয়েছে? তোমার বাবা এসেছিল? আব্বু আজ দোকানে এসে মামা আর আমাকে বেশ শাসিয়ে গেছে, যাতে আমাকে ও বাড়িতে ফিরে যাই। মন খারাপ করে বলল আবিদ। তুমি কি চাও আবিদ? ফিরে যেতে চাও তোমার পরিবারের কাছে? তাহলে আমি বাধা হব না তোমার। তুমি নিশ্চিন্তে ফিরে যেতে পারো তোমার পরিবারের কাছে। মনের কথা শুনে মুহূর্তে আবিদের চোখ মুখের রং পাল্টে গেল। আবিদের মুখের দিকে তাকাতে মনের চোখ মুখ ভয় যেন শুকিয়ে গেছে কয়েক মুহূর্তে। আবিদ মুনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলে, বলেও নিজের থেকে আমাকে দূরে সরানোর চিন্তা মাথায় এনো না মনে পাখি। তাহলে আমি এবার আর চুপ থাকবো না, সব জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিব। আর কান খুলে শুনে রাখো, আমি না তোমাকে ছেড়ে দিব আর না তোমাকে ছেড়ে যেতে দিব, কারণ এখন তোমার উপর বৈধ অধিকার আছে আমার। তাই আর কখনো এই কথাগুলো বলার সাহস করবে না মনে পাখি। মন শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো। মন আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ খেয়ে নিল। তখনই দরজায় কেউ না করতে মন আবিদের কোল থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। মনোমা, ভিতরে আসো। কি বলছেন মামা? আসুন ভিতরে আসুন প্লিজ। শামসু হক ভিতরে ঢুকে মন চেয়ারটা এগিয়ে দেয় বসার জন্য। মামা বসে কথা বলুন। বলুন মামা, কি বলবেন? আবিদ আর মনোমা, আমাকে তোমরা ভুল বুঝো না, কিন্তু একটা কথা তোমাদের বলতেই হচ্ছে। শামু হকের কথা শুনে মনের ভয় হচ্ছে, এটা ভেবেছি এ বাড়ি থেকে চলে যেতে না বলে। বলুন মামা, কি বলবেন? বলছিলাম যে তোমরা কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে এসো, কারণ তোমার বাবা তোমাদের ওপর নজর রাখার জন্য লোক লাগিয়েছে। শামসু হকের কথা শুনে আবিদের চোখ মুখ শক্ত হয়ে এলো। নিজের বাবার প্রতি ঘৃণাটা যেন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এর আগে মনের মা আলিয়া বেগমের সাথে প্ল্যান করে কয়েকবার যে মনকে ওর থেকে সরাতে চেয়েছিল, এটা আবিদ জেনে যাওয়ার পর নিজের বাবার প্রতি ঘৃণা জন্মালো। আর আজ মামার কথা শুনে ঘৃণা যেন আরো বেশি হলো। মন এবার বলে উঠল, মামা আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। মনোমা, তোমরা আমাকে ভুল বুঝোনি তো? না মামা, আপনাকে ভুল বোঝার প্রশ্নই আসে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর আবিদ সবটা সামলে নেব।
আচ্ছা মা, তাহলে তোমরা গল্প করো, আমি সামিরাকে সামলাই। মেয়েটা তোমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে। মামা আপনি সামিরাকে আমার কাছে পাঠিয়ে দিন দয়া করে। ওকে সারাদিন না দেখতে পেয়ে আমার মনটাও আনচান করছে। আচ্ছা মা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। শামসু হক চলে যেতে মুন ফোন বের করে ফারিহার নাম্বারে ডায়াল করে। একবার বাজতে ফারিহা কল রিসিভ করে। মুন সবটা ফারিহাকে জানায়। ফারিহা কিছুক্ষণ চুপ থেকে মুনকে বরিশাল আসতে বলে। মুন রাজি হয়ে যায়। ফারিহার সাথে কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় মুন। কি বললো শালিকা? রুমে গিয়ে জামা কাপড় প্যাক করে নিও, কাল সকাল সকাল আমরা বরিশালের উদ্দেশ্যে বের হব। কিন্তু টিকিট তো কাটা হয়নি, যাব কি করে? অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেবে ফারিহা, আমরা সেই গাড়িতে যাব, বুঝলে? এখন কথা না বাড়িয়ে রুমে যাও, আর আমি মামা মামিকে কাল যাওয়ার কথা জানিয়ে দিয়ে আসি। ওকে মহারানী, আপনি যা বলবেন তাই হবে। আবিদ মুনের গালে টুপ করে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মুন রাতে খাওয়ার টেবিলে মামা মামিকে সবটা বলে তারা রাজি হয়ে যায়। তবে শর্ত একটা, ঝামেলা মিটে গেলে আবার এই বাড়িতে ফিরে আসতে হবে। মুন আবিদ দুজনেই রাজি হয়ে যায়। রাতে খেয়ে দুজনে দু রুমে ঘুমিয়ে পড়ে, আর মুন সামিরাকে মন ভরে আদর করে নেয়। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে মুন আবিদ রেডি হয়ে নাস্তা করে সবাইকে বিদায় নিয়ে ফারিহার পাঠানো গাড়িতে উঠে বসে। 2 ঘন্টায় মুন আবিদ বরিশাল পৌঁছে যায়। ফারিহার ইনস্ট্রাকশন অনুযায়ী ড্রাইভার মুন আবিদকে ফারিহার বাড়িতে নিয়ে আসে। ফারিহা আর আয়ান দুজনে মুন আর আবিদকে ওয়েলকাম করার জন্য গেটের কাছে দাঁড়িয়েছিল। মুন আবিদকে আসতে দেখে ফারিহা দৌড়ে মুনকে জড়িয়ে ধরে। আয়ান আবিদ দুজনে হ্যান্ডশেক করে। কেমন আছিস তোরা? জিজু কেমন আছেন? এই তো ভালো শালিকা, তুমি কেমন আছো? আর আপনি কেমন আছেন মিস্টার আয়ান? এই তো আপনার শালিকা যেমন রেখেছে তেমনই আছে মিস্টার আবিদ। তাই নাকি জিজু? মন ভেতরে চল, জার্নি করে এসেছিস, এখন নিশ্চয়ই টায়ার্ড আছিস, ফ্রেশ হয়ে নাস্তা করে রেস্ট নিবি, চলো ভেতরে। আয়ান আর কিছু বলার সাহস করলো না, কারণ ফারিহার রাগ সম্পর্কে আয়ান খুব ভালো করেই জানে। ফারিহা মুন আবিদকে রুম দেখিয়ে দেয়। মুন আবিদ ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে বিশাল আয়োজন করা হয়েছে। ফারিহা আবিদকে ঠেসে ঠুসে খাইয়েছিল, আর অন্যদিকে মুন আবিদের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। অন্যদিকে আয়ান ভেতরে ভেতরে ফুঁসছে। ফারিহা আয়ানের মুখ দেখে বেশ মজা পাচ্ছে। আয়ানকে আরো জ্বালানোর জন্য ফারিহা আবিদকে নিজ হাতে খাওয়াতে লাগলো। মুন বেশ বুঝতে পারছে ফারিহা আয়ানকে জ্বালানোর জন্য এমনটা করেছে। মুন আয়ানের পাশে বসে আস্তে করে বলে উঠল, জিজু, ফারিহা আপনাকে জ্বালানোর জন্য এমনটা করছে, তাই প্লিজ এখন শান্ত থাকুন। মানে তুমি সবটা জানো? ও জিজু, আপনি এখনো ফারিহাকে চিনতে পারলেন না? কিছুক্ষণ আগে যে ওকে টিস করে কথা বলছিলেন, দেখেছেন? ও তার প্রতিশোধ নিচ্ছে। আয়ান এবার বুঝতে পারল ফারিহা কেন এমনটা করছে। শালি সাহেবা, আপনার বান্ধবী তো পুরাই একটা বুম। এখন বুঝতে পারলেন। আবিদ মুন ফারিহা আয়ানের খাওয়া শেষ হওয়ার পর ওদের গেস্ট রুমে পাঠিয়ে দেয় রেস্ট নিতে। দুপুরে লাঞ্চ করার সময় ফারিহা তার বাবা ফারুক খানের সাথে আবিদের পরিচয় করিয়ে দেয়। আবিদের ব্যবহার, শিক্ষাগত যোগ্যতা দেখে ফারিহার বাবার বেশ ভালো লাগে। তিনি আবিদকে তার অফিসে চাকরির অফার করে। আবিদ প্রথমে না করতে চেয়ে করল না, কারণ ফারিহার বাবা আবিদকে রিকোয়েস্ট করে। আবিদ রাজি হয়ে যায়। মন আর জিজু আগামীকাল রেডি থেকো, কাল থেকে তোমরা দুজনে আমার সাথে অফিসে যাবে। কিন্তু কোনো কিন্তু নয় মন, শোন, কাল একজনের মুখোমুখি হবি, সো গেট রেডি ফর টুমোরো, কারণ কাল ধামাকা হবে, কারো কারো হুশ উড়ে যাবে তোদের দেখে। কথাটা বলে রহস্যময় হাসি দিল ফারিহা। পরের দিন সকালে ফারিহা মুন আয়ান আবিদ নাস্তা করে নিয়ে ফারিহা মুন আর আবিদকে রেডি হতে বলে। মুন বোরকা পরে আসলে ফারিহা মুনকে থামিয়ে দিয়ে বলে, মুন বেবি, আমাদের অফিসের কিছু রুলস আছে, তোকে সেই রুলস অনুযায়ী চলতে হবে, আর হ্যাঁ, শালীনতা রেখে। ওকে, তুই আমার সাথে আয়। ফারিহা মুনকে নিজের রুমে নিয়ে এসে কাভার্ড খুলে দেয় মুনের সামনে। এখান থেকে একটা ড্রেস চুজ কর মন, তোর আর আমার ড্রেসের সাইজ একই, তাই তোর পরতে প্রবলেম হবে না। ওকে, বাট তুই চুজ করে দে ফারিহা। ওকে। ফারিহা মুনকে অফ হোয়াইট কালার একটা গাউন বের করে দেয়, সাথে ম্যাচিং হিজাব। মুন গাউন আর হিজাবটা পরে আসে। তারপর ফারিহা মুনকে হালকা সাজিয়ে দেয়। ফারিহার গোল্ডের রিচ ওয়াচটা মুনের হাতে পরিয়ে দেয়। এই ফারিহা, কি করছিস? তোর এত দামি রিচ ওয়াচ আমাকে কেন পরালি? কারণ এটা আজ থেকে তোর, ধরে নে এটা আমার থেকে আমার বেস্টুকে উপহার দিলাম। তাই? আর যখন তন্নি শুনবি তুই আমাকে এত ভালোবাসিস, তখন তো ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে।
ও এমনি, ওকে নিয়ে ভাবতে হবে না, ওর সাথে কথা হয়েছে, ঢাকা থেকে খুব তাড়াতাড়ি আসছে এখানে। বাহ, তাহলে তো খুব ভালো হবে। এখন চল, অফিসে যেতে হবে। আমি তো রেডি, বাট তোকে রেডি করতে গিয়ে লেট হয়ে গেল। চল। ফারিহা মুন সিঁড়ি দিয়ে নেমে আসার সময় আবিদ মুনকে দেখে চোখ ফিরাতে পারে না। অফ হোয়াইট কালার গাউন আর তার উপর ছোট ছোট স্টোনের কাজ, চোখে কাজল, ছোটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে ঘড়ি, সব মিলিয়ে অসম্ভব মিষ্টি দেখতে লাগছে মনকে। জিজু আর কতক্ষণ এভাবে হা করে তাকিয়ে থাকবেন? অনন্তকাল শালিকা। কি? ফারিহা চিৎকার শুনে আবিদের ধ্যান ভাঙে, বেশ লজ্জা পায় দুজনে। ফারিহা ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে আর আয়ান চলে যায় নিজের অফিসে। সবার আগে অফিসে এসে রিদ তার কাজে লেগে পড়ল। ফারিহা প্রত্যেকটা দিন এক গাদা করে ফাইল রিদকে চেক করতে দেয়। রিদ যথাসম্ভব চেষ্টা করে কাজগুলো কমপ্লিট করার, কিন্তু তা কোনোভাবে সম্ভব হয় না, কেননা 3 দিনের কাজ কোনো মানুষের পক্ষে একদিনে করা সম্ভব নয়। আর রিদের বেলায়ও তাই। আর পুরস্কার স্বরূপ বস অর্থাৎ ফারিহার কাছে বকা খেতে হয়। রিদ এখন সকাল সকাল অফিসে এসে কাজে লেগে পড়ে। একে একে অফিসের সব স্টাফ এসে কাজে লেগে যায়। তখনই ফারিহা মুন আর আবিদকে নিয়ে অফিসে ঢুকে। সবাই ফারিহাকে দেখে গুড মর্নিং জানায়, আর অবাক চোখে ফারিহার সাথে অচেনা মানুষদের দেখে অবাক হয়। ফারিহা কেবিনে গিয়ে ম্যানেজারকে কেবিনে আসতে বলে। মে আই কামিং ম্যাম? ইয়েস। লিখেছেন ম্যাম? আঙ্কেল, আবার ম্যাম বলছেন? খানিকটা রেগে বলল ফারিহা। সরি মামুনি, আর ভুল হবে না। আঙ্কেল, পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আবিদ আর ও মুন। ওরা আজ থেকে এই কোম্পানিতে জব করবে। আব্বু আপনাকে নিশ্চয়ই সবটা জানিয়ে দিয়েছে? জি মামুনি, বড় স্যার আমাকে ফোন করে সবটা জানিয়েছে। আমি আগে থেকে ওনাদের কেবিন রেডি করে রেখেছি। আঙ্কেল, আমি কিছুদিনের জন্য অফিসে আসবো না। ততদিন মুন আমার পজিশনে থাকবে, আর আমি যখন আসবো তখন ওকে কেবিনে শিফট করে দিবেন, ওকে? ওকে মামুনি। আপনি বাহিরে গিয়ে সকল স্টাফদের এক জায়গায় হতে বলুন, আমি আজ ওদের সাথে পরিচয় করিয়ে দিব। ওকে মামুনি। ফারিহার কথা মতো ম্যানেজার সকলকে ডেকে এক জায়গায় হতে বলে। তখনই ফারিহা কেবিন থেকে বেরিয়ে আসে মুন আর আবিদ। রিদ হঠাৎ মুনকে দেখে যেন আকাশ থেকে পড়ল, চোখ মুখ শুকিয়ে গেছে। মুনকে দেখে তাও এই রূপে। রিদের চোখ যেন মুনের উপর থেকে নড়ছে না। ফারিহা আবিদ দুজনে তা খেয়াল করবে, কিন্তু কিছু বলল না। সবাইকে এখানে একসাথে ডাকার কারণ হলো এরা। পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে মৃন্ময়ী ইয়াসমিন মুন, আর ওনার নাম আমিনুল ইসলাম আবিদ। আজ থেকে দুজনে আপনাদের সাথে একই অফিসে কাজ করবে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ইয়েস ম্যাম, সবাই একসাথে বলে উঠল, শুধু রিদ বাদে, কারণ রিদ এখনো তার হুঁশে ফেরেনি। গ্রেট, তাহলে যে যার কাজে যান। আর মিস্টার রিদ, কিছুক্ষণ পর আমার কেবিনে আসবেন। কথাটা বলে ফারিহা চলে গেল, আর মুন আবিদ দুজনের রিদকে না দেখার ভান করে ফারিহার পিছু পিছু চলে গেল। ওরা যেতে রিদ চেয়ারে ধূপ করে বসে পড়ে, দু চোখ পানিতে টলমল করছে। হয়তো মনকে হারিয়ে ফেলার কারণে তার চোখে বৃষ্টি নেমেছে। রিদের বুকের ভেতর প্রচন্ড ব্যথা অনুভব করছে, চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। হয়তো এটাই তার নিয়তি। রিদ চোখে মুখে পানি দিয়ে ফারিহার কেবিনের বাইরে দাঁড়িয়ে নক করে। কামিং। ফারিহার পারমিশন পেয়ে রিদ ভেতরে ঢুকে দেখে মুন তাদের বসের চেয়ারে বসে আছে। রিদ কিছুটা অস্বস্তি হচ্ছে, কারণ সামনে তার এক্স ওয়াইফ আর তার বর্তমান স্বামীকে দেখে রিদের মোটেও ভালো লাগছে না। রিদের ইচ্ছে করছে আবিদ নামক আপদটাকে এক্ষুনি খুন করে দিতে, কিন্তু এটা তো অসম্ভব। মিস্টার রিদ, আপনাকে যে কারণে ডাকা, আজ থেকে মুন আপনাদের নতুন বস। আমি কিছুদিন ছুটিতে থাকবো, তবে মাঝে মাঝে অফিসে এসে আপনাদের কাজ দেখে যাব। আর জিজু, উনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দেখবে। ওকে ম্যাম, ঠান্ডা গলায় বলল রিদ। ওকে, এখন আপনি আমাদের জন্য কফি পাঠিয়ে দিন। শিওর ম্যাম। রিদ এক ঝলক মুনের দিকে তাকিয়ে কেবিনের বাইরে চলে গেল। রিদ আজ মুনের চোখে মুখে কোনো ভয় বা অস্বস্তি দেখেনি, যেটা ওর ভিতর প্রকাশ পাচ্ছিল। রিদ বাইরে এসে 3 কাপ কফি বানিয়ে বসের কেবিনে নিয়ে নিজের ডেস্কে চলে আসে। কিছুতেই কাজে মন দিতে পারছে না রিদ। বারবার রিদের চোখের সামনে ভেসে উঠছে মুন আবিদকে জড়িয়ে ধরে আছে, আবিদ মুনকে ছুঁয়ে দিচ্ছে রিদের কল্পনায়। রিদ বিড়বিড় করে বলে উঠল, মন আমার বউ, শুধু আমারও। ওর ওপর শুধু আমার অধিকার, আর কারো না। এখানে সাইন করনি কেন রিয়ানা? আমার কাছে অন্তত সময় নেই এই তোমাকে দেওয়ার। হৃদয় বাপ, তুমি সত্যি ডিভোর্স চাও আমার কাছে? হ্যাঁ চাই,
এমন নিচু প্রকৃতির মহিলার সাথে আমি আর থাকতে চাই না। রিয়ানা বেগম গতকাল থেকে একভাবে ফ্লোরে বসে আছে, কেঁদে যাচ্ছে, কিন্তু তাতে রায়হান আহমেদের বিশেষ কিছু যায় আসে বলে মনে হচ্ছে না। তিনি প্রিয়ন্তীর বিয়ে নিয়ে ব্যস্ত। ছেলে পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব চায় মেয়েকে বউপুরে নিয়ে যেতে। এতে প্রিয়ন্তীর কোনো আপত্তি নেই, আর না হৃদের। হৃদ সেদিনই প্রিয়ন্তীকে মন থেকে মুক্ত করে দিয়েছে। হৃদ প্রিয়ন্তীর সাথে কথা বলে শিওর হয়ে নেয় যে প্রিয়ন্তী প্রেগনেন্ট না। প্রেগনেন্সির কথাটা পুরোটাই মিথ্যে ছিল। হৃদ এবার আর রেগে যায়নি প্রিয়ন্তীর উপর, বরং চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। রায়হান আহমেদ আলমারি থেকে টাকা বের করতে করতে রিয়ানা বেগমের উদ্দেশ্যে বলতে লাগলেন, রিয়ানা, সময় নষ্ট করো না, দ্রুত সাইনটা করে দাও। কেন বুঝতে পারছো না? আমি আর তোমার সাথে থাকতে চাই না। দোষটা কি আমার হৃদের বাপ? সব দোষ তোমার রিয়ানা। না ছেলেকে মানুষ করতে পেরেছো, আর নিজে মানুষের মতো কোনো কাজ করেছো। আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো রিয়ানা? তোমাকে বিয়ে করা। না তোমার রূপে মোহিত হয়ে তোমাকে বিয়ে করতাম। কথাটা বলে রায়হান আহমেদ রুম থেকে বেরিয়ে গেল। রিয়ানা বেগম ফ্লোরে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো। এইটাই তোর ধামাকা ফারিহা? কেন, তোর এই ধামাকা পছন্দ হয়নি? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো ফারিহা। তখনই আবিদ বোনের কোমর জড়িয়ে ধরে ফারিহাকে বলে, নো শালিকা, ধামাকাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমি তো চেয়েছিলাম ওই জানোয়ারটার সাথে আমার দেখা হোক। ওকে ওর প্রাপ্য শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। ওহো চিল জিজু চিল, এখন তোমরা এই অফিসে কাজ করবে, আর তোমাকে বিশেষ কিছু করতে হবে না, কারণ হৃদ যখনই তোমাদের দুজনকে দেখবে তখনই ও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, বুঝলে? একদম। আবিদ মনকে জড়িয়ে ধরে আছে এমন সময় হৃদ পারমিশন না দিয়ে কেবিনে ঢুকে আবিদ আর মনকে কাছাকাছি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। মনের দিকে অগ্নি দৃষ্টি দিকে তাকিয়ে আছে হৃদ, মনে হয় এক্ষুনি দুজনকে ভস্ম করে দিবে। তখনই ফারিহা, একদম। আবিদ মনকে জড়িয়ে ধরে আছে এমন সময় হৃদ পারমিশন না নিয়ে কেবিনে ঢুকে আবিদ আর মনকে কাছাকাছি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। মনের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে হৃদ, মনে হয় এক্ষুনি দুজনকে ভস্ম করে দিবে। তখনই ফারিহা হৃদকে দেখে প্রচন্ড রেগে যায়। হাউ ডে ইউ মিস্টার হৃদ, আপনার সাহস কি করে হয়, হ্যাঁ, আমার পারমিশন না নিয়ে আমার কেবিনে প্রবেশ করার? আপনি জানেন এই বিয়াদবির জন্য আমি আপনাকে চাকরি থেকে বের করে দিতে পারি। হৃদ এবার বুঝতে পারলো রেগে হুট করে এভাবে বসের কেবিনে ঢোকাটা মোটেও ভালো হয়নি। হৃদের ভয় হতে লাগলো এটা ভেবে যদি সত্যি ফারিহা চাকরি থেকে বের করে দেয়। সরি ম্যাম। সরি ফর হোয়াট মিস্টার হৃদ? এর শাস্তি তো আপনাকে পেতেই হবে, তাই না মন বেপি? মনকে উদ্দেশ্য করে বলল ফারিহা, ইয়েস জানু। তো কি শাস্তি দেওয়া যায় বলতো? একটা কাজ কর ফারিহা, পুরো অফিসে পরিষ্কার করার দায়িত্ব আজ মিস্টার হৃদকে দে। ওয়াও, গ্রেট আইডিয়া। ওকে মিস্টার হৃদ, আপনার শাস্তিটা তো শুনেই নিয়েছেন, নাও কাজ শুরু করে দিন। হৃদ রাগের হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। মন যে এতটা পাল্টে গেছে এটা দেখে হৃদ সহ্য করতে পারছে না। আর আজ এমন অপমান, রাগে দুঃখে হৃদের ইচ্ছে করছে এক্ষুনি মনকে ঠাটিয়ে থাপ্পড় মারতে। বিয়ে হয়েছে বলে এতটা পাল্টে যাবে? গেট লস মিস্টার হৃদ। হৃদ আর এক মুহূর্ত দেরি না করে কেবিন থেকে বেরিয়ে যায়। হৃদ বাইরে এসে 3 গ্লাস পানি খেয়ে নেয়। রাগে পুরো গা জ্বলে যাচ্ছে হৃদের। কিছুক্ষণ পর দারোয়ান এসে হৃদের হাতে ঝাড়ু বালতি ধরিয়ে দিয়ে চলে যায়। সব স্টাফদের নজর হৃদের উপর। হৃদের রিয়াকশন বোঝার চেষ্টা করছে সবাই। হৃদ বুঝতে পারছে এই কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। হৃদ পুরো অফিস ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে। আবিদ, ফারিহা, বোন 3 জন মিলে ল্যাপটপে দেখছে। এই জানোয়ারকে তো আমি ছাড়বো না শালিকা, আমার মনোপাখিকে কষ্ট দেওয়ার শাস্তি তো আমি ওকে দিব। আবিদ বসা থেকে উঠে কাউকে ফোন করে। 2বার রিং বাজতেই কল রিসিভ করে। হ্যালো। হ্যালো আবিদ, কেমন আছিস? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু তোকে আমার প্রয়োজন। বরিশাল চলে আয়, কাজ আছে। ওকে, বাট তোকে একটা কথা জানানো আছে। কি কথা? আঙ্কেল গতকাল অনেক লোকজন নিয়ে এসেছিল তোদের খোঁজ করতে। তোদের না পেয়ে যা নয় তার ব্যবহার করেছে, পাওয়ারের সাথে খুব মিসবিহেভ করেছে। আর হ্যাঁ, ওই মহিলাটাও এসেছিল, পুরো ঘর তন্ন তন্ন করে তোদের করছে। নীরবের কথা শুনে আবিদের রাগে গা জ্বলে যাচ্ছে। তার বাবা যে এতটা নিচে নামতে পারে এটা জানা ছিল না। নীরব মামাকে বলিস বাবার হয়ে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। দুশালা কি বলিস এসব? আচ্ছা শোন, আজ তো আর ডিরেক্ট বাস নেই, আমি আগামীকাল সকালে চলে আসবো। আমি অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, পৌঁছে ফোন করিস। ওকে দোস্ত, ভালো থাকিস, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে।
আল্লাহ হাফেজ। কল ডিসকানেক্ট করে আবিদ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে চেয়ারে বসে পড়ে। মুন ফারিহা দুজনে চুপ হয়ে আছে আবিদের গম্ভীর মুখ দেখে। কিছুক্ষণ চুপ থেকে মুন বলে উঠল, কি হয়েছে আবিদ? কি আর হবে, আব্বু নীরবের মামার বাসায় গিয়ে যাতা ব্যবহার করে গেছে, সাথে তোমার মাও। মা গাইস, এখন এইসব নিয়ে ভেবো না। আন্টি আর আঙ্কেলকে পরে সামলে নিতে পারবে। এখন ওখানে যাওয়া তোমাদের উচিত হবে না। হ্যাঁ আবিদ, ফারিহা ঠিক বলেছে, তুমি শান্ত হও। দুপুরের লাঞ্চে ফারিহা রিদকে দিয়ে ওদের লাঞ্চ বাইরে থেকে আনায়। রিদ দাঁতে দাঁত চেপে ফারিহার অর্ডার মতো কাজ করে। রিদকে সামনে দাঁড় করিয়ে ফারিহা, মুন, আবিদ খেতে লাগলো। আবিদ মুনকে খাইয়ে দিচ্ছে, আবার মুন আবিদকে খাইয়ে দিচ্ছে। এসব দেখে রিদের চোখ মুখ রাগে লাল হয়ে আছে। মুন রিদকে দেখে বেশ মজা পাচ্ছে। ওকে একটা বছর যে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, আর এইটুকু যন্ত্রণা তো কিছুই না। মুন রিদকে জ্বালানোর জন্য আবিদের ঠোঁটে লেগে থাকা খাবার হাত দিয়ে যত্ন সহকারে মুছে দিয়ে খাইয়ে দিতে লাগলো। রিদা সহ্য করতে না পেরে ফারিহাকে বলে উঠল, ম্যাম, আমি কি এখান থেকে যেতে পারি না? মানে ডেস্কে অনেক কাজ জমা হয়ে আছে। আমি কি আপনাকে যেতে বলেছি মিস্টার রিদ? নো ম্যাম। তাহলে যেভাবে দাঁড়িয়ে আছেন ওভাবে দাঁড়িয়ে থাকুন। আমাদের লাঞ্চ করা শেষ হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করবেন, বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। ফারিহা, মুন, আবিদের খাওয়া শেষ হবার পর রিদ টেবিল পরিষ্কার করে বেরিয়ে যায়। দোস্ত, আজ এই পর্যন্ত রিদকে শাস্তি দেওয়া। আগামীকাল থেকে তুই নিজের হাতে রিদকে শাস্তি দিবি, বুঝতে পেরেছিস? ওকে, বাট আবিদ ও কি করবে? জিজুকে নিয়ে তুই টেনশন করিস না, কারণ জিজু কাল থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সামলাবে। বলতে পারিস রিদের সিনিয়র হয়ে যাবে। গ্রেট, তাহলে দুদিক থেকে চাপ পড়বে রিদের উপর। একদম। মুন, আয় তোকে কাজগুলো বুঝিয়ে দিই। আজমির, আবিদ আর ওই মেয়ে ওইখানে মানে কোথায় পালিয়ে গেছে, খোঁজ লাগাও যত তাড়াতাড়ি সম্ভব। জি আব্বু, কিন্তু ওরা আর এই এলাকায় নেই। আব্বু থাকলে আমি খবর পেতাম। ওই মেয়েটার মাকে খবর দাও আজমির। ওই বাজে ঝগড়াটা মহিলাকে কেন ডাকবো আব্বু? আজমির, তোমার সাহস তো কম না, আমাকে পাল্টা প্রশ্ন করো। চিৎকার করে বলল আফজাল সাহেব। সরি আব্বু, আমি ওনাকে এখনই ডেকে পাঠাচ্ছি। 30 মিনিট পর আলিয়া বেগম এসে হাজির হলো। ভাই সাহেব, আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনার মেয়ের কোনো খবর পেয়েছেন? পেলে তো আর আপনাকে কষ্ট করতে হতো না। ওর চুলের মুঠি ধরে আমি আপনার পায়ের কাছে ফেলতাম। বাজে কথা রাখুন। আপনার একটা ছেলে আছে না, কি যেন নাম? মৃন্ময় নাম ভাই সাহেব। হ্যাঁ, মৃন্ময়। ওকে জিজ্ঞেস করেন ওর বোন কোথায় আছে, ওইটা জানে কিনা। না ভাই সাহেব, ওকে তো কিছু জিজ্ঞাসা করিনি, কারণ ও তো জানে না মন খুলনা আছে। ভুল জানেন আপনি। মানে? আপনার ছেলে আগে থেকেই জানে ওরা খুলনা আছে, আর ওদের সাথে দেখাও করেছে। আপনি ঠিক বলছেন তো ভাই সাহেব? আপনার কি মনে হয় আমি গোলতানি মারছি? মাফ করবেন ভাই সাহেব, আমি এটা বলতে চাইনি। আচ্ছা, আমি আজ মৃন্ময়ের কাছে জানতে চাইবো ও মনের বিষয়ে কিছু জানে কিনা। ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, না হলে পরে যদি জানতে পারি মৃন্ময় সব জানে আর আপনারা কিছু জানেন, তাহলে। বাকিটা বলতে না দিয়ে আলিয়া বেগম বলে উঠল, না না ভাই সাহেব, আমি দেখছি কি করা যায়। এখন আমি আসছি। আলিয়া বেগম দ্রুত আফজাল সাহেবের বাড়ি থেকে বেরিয়ে যায় মৃন্ময়কে জিজ্ঞাসাবাদ করার জন্য। বাহ, সাইন করে দিয়েছো, বেশ। যাও, জামা কাপড় গুছিয়ে নাও, আগামীকাল তোমাদের বাড়ি দিয়ে আসবো। পেপারস গুলো আলমারিতে তুলতে তুলতে বলল রায়হান আহমেদ। রিয়ানা বেগম চুপ হয়ে আছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এত বছরের সাজানো সংসার এক নিমিষে ভেঙে গেল। মাত্র এই কদিনে রিয়ানা বেগমের চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। রিয়ানা বেগমের এখন বারবার মনের কথা মনে পড়ছে। কতটা অত্যাচার করছিল মেয়েটার উপরে, গায়ে হাত তোলা থেকে শুরু করে খেতে না দেয়া পর্যন্ত, সাথে অকথ্য ভাষায় গালাগাল করা সব করেছে, এমনকি ডিভোর্স পর্যন্ত করিয়েছে। নিজের সংসার থেকে চলে যেতে বাধ্য করেছেন তিনি। এখন বুঝতে পারছে রিয়ানা বেগম সে কত বড় ভুল করেছে। ও, আর একটা কথা বলার জন্য ছিল রিয়ানা, আগামীকাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা না হয় কালই দেখতে পাবে।
রায়হান আহমেদ আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলেন। অন্যদিকে হৃদ ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে আছে, সেটা রায়হান আহমেদের চোখে পড়ে। হঠাৎ ছেলেটার কি হলো? সে আসলো আর এখনো বের হলো না। হৃদের বাবা ছেলে যতই ঘৃণা করুক না কেন, নিজের সন্তান বলে কথা, কষ্ট তো পাচ্ছে নিজেও। ছেলের সাথে সে দিনের পর দিন কথা বলা বন্ধ করে দিলেও আজ মনে হচ্ছে হৃদের সাথে কথা বলতে হবে তাকে। রায়হান আহমেদ হৃদের দরজায় কয়েকবার ডাকাডাকি করার পর হৃদ দরজা খুলে দেয়। হৃদের চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। হৃদ যে এতক্ষণ কেঁদেছে এটা হৃদের বাবার আর বুঝতে বাকি নেই। আচমকা হৃদ তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রায়হান আহমেদ তার ছেলের এই রূপ দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি বুঝতে পারছেন না তার ছেলের কি হয়েছে, হঠাৎ এই রূপে কেন। তিনি রাগ অভিমান ভুলে গিয়ে হৃদের মাথায় হাত দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আমাদের হৃদের? বাবাকে বলবে না? বাহ বাবা, বোন বিয়ে করেছে? বাবা, আমি কিছুতেই ওকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। কোন রকম কান্না চেপে ভাঙা গলায় বলল হৃদ। হৃদের কথা রায়হান আহমেদ বোনের জন্য কিছুটা নিশ্চিত হলো, এটা ভেবে যে মেয়েটা হয়তো এবার সুখের মুখ দেখবে। কিন্তু ছেলের এই ভাঙাচোরা অবস্থা দেখে তা প্রচন্ড কষ্ট হচ্ছে। কিন্তু এখানে ছেলেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হৃদ, কি হয়েছে সবটা আমাকে খুলে বল প্লিজ। হৃদ একটু দম নিয়ে সবটা বলে রায়হান আহমেদকে, ওহ, তার মানে মুনমা আর ওর হাজবেন্ড একই অফিসে আছে বর্তমানে। মাথা নাড়ানো হৃদ। হৃদ, এখন কেঁদে লাভ হবে না, কারণ তুমি যা যা করেছো তার শাস্তি তুমি অবশ্যই ভোগ করবে। কিন্তু এখন পরস্ত্রীর দিকে নজর দেওয়া তোমার ঠিক হবে না। তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করো হৃদ, এভাবে ভেঙে পড়ো না। যাও ফ্রেশ হয়ে আসো, আর তারপর কিছু খেয়ে নেবে। রায়হান আহমেদ হৃদকে ফ্রেশ হতে ওয়াশরুমে পাঠিয়ে ভাবতে লাগলো, মন মা দেখছি এবার বেশ স্ট্রং হয়ে ফিরে এসেছে, কিন্তু হৃদকে কি করে সামলাবানি? ছেলেটা যে একেবারে ভেঙে পড়েছে। আমি কি মনের সাথে কথা বলবো? না, এক্ষুনি না। হৃদের অনেক শাস্তি পাওয়া বাকি আছে, মনকে তার কাজ করতে দেওয়া উচিত। হৃদ ফ্রেশ হয়ে বের হবার পর রায়হান আহমেদ নিজে ছেলের জন্য খাবার বেড়ে নিতে এসে নিজের হাতে খাইয়ে দেয়। প্রিয়ন্তী এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে তার খালু আর হৃদের কথা শুনেছে। হৃদের যে মনের জন্য কষ্ট হচ্ছে এটা বেশ বুঝতে পারছে প্রিয়ন্তী, কিন্তু সে কিছুই করতে পারবে না তার হৃদ ভাইয়ার জন্য। তা করতে চায় না, কারণ প্রিয়ন্তী মন থেকে হৃদকে মুছে ফেলার চেষ্টা করছে। কোনো মতেই আর হৃদকে মনের জায়গা দিতে চায় না প্রিয়ন্তী। ছুটে চলে যায় নিজের রুমে। আম্মু, আমি সত্যি কিছু জানি না আপু কোথায় আছে। বুঝেছি, ভালো কথায় কাজ হবে না, দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল আলিয়া বেগম। আম্মু, বিশ্বাস করো আপু কোথায় আছে তা আমি জানি না। বুঝেছি, ভালো কথায় কাজ হবে না, দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল আলিয়া বেগম। কিছুক্ষণ পর খুনতে নিয়ে আসে। মৃন্ময়, এখনো সময় আছে, সত্যিটা বল, তাহলে আমি তোকে ছেড়ে দিব। আম্মু, বিশ্বাস করো আপু কোথায় আছে তা আমি জানি না। ভয়ে ভয়ে বলল মৃন্ময়। আলিয়া বেগম মৃন্ময়ের কথা বিশ্বাস করবে না, শুরু করে দিল তার তাণ্ডব। এলোমেলো ভাবে পিটিয়ে যাচ্ছে মৃন্ময়কে। খুন্তির কোনা লেগে মৃন্ময়ের হাত পিঠ কেটে যায়। সবাই ভালো থাকুন।